হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি আজ নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে এবং ভবিষ্যতে যদি এরকম নতুন নতুন আরও গল্প শুনতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, দুলেন্দ্র ভৌমিকের লেখা বড় বাড়ির কৃষ্ণপক্ষ। মোষপোতা গ্রামের কথা বলতে হলে সেই গ্রামের বিশেষ দ্রষ্টব্য বড় বাড়ির কথা বলতে হয়। এখন শহরে এবং গ্রামে দেদার বড় বড় বাড়ি তৈরি হয়েছে। সে তুলনায় মোষপোতা গ্রামের বড় বাড়ি খুব যে একটা বড় তা নয়। ঢাউস দোতলা বাড়িটার উপর নিচ মিলে 20খানা ঘর। একসময় যারা এই বাড়িতে থাকতেন তারা সবাই পরস্পরের আত্মীয় বা জ্ঞাতি সম্পর্কে ঘনিষ্ঠ। ব্রজনাথ চৌধুরী এই গ্রামে জমিদার ছিলেন না বটে, কিন্তু বিষয় সম্পত্তি জমি জমায় তিনিও কিছু কম যেতেন না। হাতিমারার দিকে তার বিস্তর জমি, ধানকল, আর কলকাতার কাছাকাছি পানিহাটিতে ছিল কাজকল। পয়সার কিছু কমতি ছিল না। গ্রামের জমিদার বলরাম মুখুজ্জে নিজেও ব্রজনাথকে সমীহ করে চলতেন। এইসব বৃত্তান্ত অনেক দিন আগের। এখনকার অবস্থা অন্যরকম। ব্রজনাথ চৌধুরী আর বলরাম মুখুজ্জে অনেক দিন আগেই মারা গিয়েছেন। বড় বাড়ির সব আত্মীয় আর একসঙ্গে বড় বাড়িতে থাকেন না। কেউ কেউ স্থায়ীভাবে চলে গিয়েছেন দিল্লি, কেউ মুম্বাই, আর 2-1জন পাড়ি দিয়েছেন বিদেশে। তাদের ঘরগুলো তারা ফাঁকা রাখেননি, ভাড়াটে বসিয়ে গিয়েছেন। এখন এই বাড়িটার এমন অবস্থা যে কেউই কারো খোঁজ রাখেন না। এই বাড়িতে সম্প্রতি নতুন ভাড়াটে এসেছেন, মোটে 4জন লোক। 4জন না বলে 3.5জন বলাই ভালো। স্বামী স্ত্রী, বৃদ্ধ বাবা আর 10 বছরের একজন নাতি। এই বড় বাড়ির পুরনো লোক বলতে এখনো যিনি বেঁচে পড়তে আছেন তিনি হলেন আদিনাথ চৌধুরী, সম্পর্কে ব্রজনাথের নাতি। নতুন ভাড়াটে এলেই তিনি পুরনো দিনে নানা গল্প করেন। কোনোটা তার শোনা, কোনোটা তার দেখা, কিন্তু গল্প বলার সময় সে কথা তার মনে থাকে না। তখন সবই যেন প্রত্যক্ষদর্শীর মতো করে বলেন। নতুন ভাড়াটের মধ্যে যিনি বৃদ্ধ ভদ্রলোক, তিনি বললেন, জানেন, চাকরি জীবনে পোস্টমাস্টার মশাই ছিলুম। বদলি চাকরি তো, তাই অনেক জায়গায় ঘুরেছি। কত বিচিত্র বিচিত্র সব গ্রামের নাম, বাছুরডোবা পর্যন্ত জানি। এ যে দেখছি মোষপোতা, নামের ব্যাখ্যাটা কি? আদিনাথবাবু বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, পৃথিবীতে সব ঘটনার ব্যাখ্যা হয় না, ভগবানও করতে পারবেন না। আপনার নাম তো নবীন হালদার। এখন তো আপনার ঘাটে যাওয়ার সময়, এখনো নবীন হয়ে আছেন। নবীন হালদার মনে মনে কুপিত হলেন। বিরক্ত গলায় বললেন, পিতৃদত্ত নাম কি সময়ের সঙ্গে সঙ্গে বদলানো যায়? আমার এক ভাইরার নাম কিশলয় চক্রবর্তী। 80 বছরেও দিব্যি চলে ফিরে বেড়াচ্ছে। বয়স হয়ে গিয়েছে বলে কি কিশলয় নাম পাল্টে মহিরুহ নাম রাখবে? আদিনাথবাবু উত্তেজিত হলেন না, শান্তভাবেই বললেন, মায়ের পেটের ভাইয়ের নাম মিলিয়ে ম্যাচ করে রাখার রেওয়াজ আছে। ভাইরাদের ব্যাপারটা নতুন শুনলাম। একজন কিশলয় আর একজন নবীন, চমৎকার বলতে হবে। নবীন হালদার একবার খর দৃষ্টিতে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। আদিনাথবাবু বলতে লাগলেন, ওই যে পূব দিকে চওড়া রাস্তা দেখছেন, ওর একটা দিক গিয়েছে যশোর রোডের দিকে, আর অন্যটা ঘুরে ফিরে কলকাতায়। 1-150 বছর আগে কি এই রকম ছিল? দুপাশে ধান ক্ষেত, জঙ্গল, আর তারই মাঝখান দিয়ে বয়ে গিয়েছে নদী। ওই নদীতে নৌকো চলত।
পাট গুড় আর মাটির বাসনপত্র নিয়ে সেই নৌকো যেত পণ্যহাটির বাজারে বা হাটে। যেমন আজকে কলকাতার ক্রিকরোকে দেখে কি বোঝা যায় ওটা মস্ত বড় একটা খাল ছিল। গঙ্গা থেকে বেরিয়ে পূবে অনেক দূর সেই ইছামতি নাকি সুন্দরবন পর্যন্ত যেত। একবার ঝড়ে একখানা নৌকো উল্টে পড়েছিল ওই খালে। ঠিক তেমনি আমাদের গায়ের পাশ দিয়েও একখানা খাল গিয়েছে। ওই খালের পাড়ে ছিল মোষের খাটাল, অনেক মোষ। একবার যে কি হলো কে জানে, মোষের মড়ক লাগলো। দিনে দুটো করে মোষ মরতে লাগলো। তখন তো এদিকে কোনো পশু চিকিৎসক ছিল না। 2 ক্রোশ দূরে হাকিম পাড়া, যদিও একটা হাকিমও সে পাড়ায় থাকে না, তবু নামটা ওই রকম রয়ে গিয়েছে। হয়তো অতীতে ছিল। ওখানে একজন ডাক্তার ছিলেন, তাকে সবাই বলতো ঘোড়ার ডাক্তার। পরনে হাফ প্যান্ট, গায়ে হাফ শার্ট, গলায় স্টেথোস্কোপ ঝোলানো, নাকের নিচে কুকুরের লেজের মতো মোটা গোঁফ এবং মাথায় হ্যাট, ঠিক যেন ওভারশিয়ারের মতো। তিনি ঘোড়ায় চড়ে রোগী দেখতে আসতেন। অবশেষে তাকে খবর দেওয়া হলো। মোষের রোগ সারাতে হবে শুনে সেই ডাক্তারবাবু তো রেগে আগুন। তিনি বললেন, আমি ঘোড়ায় চড়ে যাতায়াত করি বলে কি আমি জন্তু জানোয়ারের ডাক্তার? যিনি মোটর গাড়িতে চড়েন তিনি কি মোটর মেকানিক? ডাক্তারবাবু এতই উত্তেজিত হয়েছিলেন যে যারা মোষের রোগ সারাবার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাদের দিয়ে নিজের ঘোড়ার জন্য ঘাস কাটিয়ে তবে ছেড়েছিলেন। সেই মোষের মড়কের সময় অনেক মোষকে এই গ্রামেই পোতা হয়েছিল বলে সেই থেকে জায়গাটার নাম মোষপোতা। এতক্ষণ এক মনে গল্পটা শুনছিলেন নবীনবাবুর পরিবার। এবার নবীনবাবুর ছেলে কৃষ্ণপদ জিজ্ঞেস করল, মোষগুলো কোথায় পোতা হয়েছিল? আদিনাথবাবু পকেট থেকে ছোট্ট একটা কৌটো বের করে মুখে এক টুকরো হরিতকি ফেলে দিয়ে বললেন, অত মোষ তো এক জায়গায় সমাধি দেওয়া যায় না, তাই ছড়িয়ে ছিটিয়ে দিতে হয়েছে। আমাদের এই বাড়ির নিচেই পেল্লাই আকারের 4টে মোষকে পোতা হয়েছে। কৃষ্ণপদর বউ আতকে উঠে বলল, এই বাড়ির নিচে মোষ পোতা আছে? আদিনাথবাবু মিষ্টি হেসে বললেন, ছিল, আজকে আর তার কোনো অস্তিত্ব আছে? আসলে এই জায়গাটা ছিল এই গ্রামের ভাগাড়। কৃষ্ণপদ আর তার বাবা দুজনেই বলে উঠলেন, ভাগাড়? আদিনাথবাবু বললেন, এতে চমকাবার কে আছে? যখন বড় রাস্তা করার প্ল্যান চলছিল তখনই ভাগাড়টা এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা হলো। আমার ঠাকুরদা মৌকা বুঝে একেবারে জলের দামে ভাগাড়ের জমিটি কিনে নিলেন। কেউ তো ওই জমি কিনতে চাইছিল না। ব্যাস, তারপর থেকে চলছে। কৃষ্ণপদর বউ বললেন, অত মোষ না পুঁতে পুড়িয়ে দিলেই তো হতো। আদিনাথ বললেন, তা হয়তো হতো, কিন্তু মানুষের মতো মোষের তো কোনো জাতপাত নেই। সে হিন্দু কিনা সেটাই তো বোঝা যায় না। পশু সমাধিস্থ করা নিয়ম, তাই করে দেওয়া হলো। নবীনবাবু সহ তার পরিবারের সবাই একটু চুপ করে রইলেন। আদিনাথ যখন উঠতে যাচ্ছেন তখন কৃষ্ণপদ বলল, এই বাড়ির বাসিন্দা এবং অন্য 2-4 জন ভাড়াটিয়া যারা আছেন তারা কেমন লোক? আদিনাথবাবু উত্তর দিলেন, লোক সবাই ভালো, তবুও সাবধানে থাকবেন, কারণ সাবধানের মার নেই। অতীতকালের বড়লোক শরিকদের বাড়ি, পুলিশও এদের সমীহ করত। যে ঘর দুটিতে আপনারা ভাড়া এলেন এই ঘরেই দুটো গুপ্ত হত্যা হয়েছে। ঘরের মধ্যেই কোথাও
পুঁতে রাখা হয়েছিল। তবে ওরা কোনো ভাড়াটিয়াকে উৎপাত করেছে তেমন রেকর্ড নেই। তাছাড়া সবাই যে যার নিজের কাজ নিয়ে আছে। কৃষ্ণপদর বউয়ের নাম রেনু। রেনু একটা বড় ঢোক গিলে বলল, পাড়াটা কেমন? আদিনাথবাবু উত্তর দিলেন, এই পাড়াটা তো দেশের বাইরে নয়। অন্যত্র যা হয় হয়ে থাকে এখানেও তাই হয় এবং হয়ে থাকে। দেদার মশার উৎপাত আছে, লোডশেডিং আছে, আর ওটি থাকলে পাম্প চলবে না, ফলে মাঝে মাঝে জলের কষ্ট আছে। পাড়ায় ছিচকে চোর আছে, পেশাদার ডাকাত আছে, গ্রামরক্ষী বাহিনী আছে, চাঁদার ঝুলুম আছে। একখানা উন্নত গ্রামে যা যা থাকা দরকার তা সবই আছে। তবে চিন্তা করবেন না, আস্তে আস্তে সবই সয়ে যাবে। আদিনাথবাবু চলে যাওয়ার পর নবীন হালদার তার ছেলের দিকে তাকিয়ে বললেন, এসব কি শুনছি রে কেষ্ট? কৃষ্ণপদ বলল, সব জায়গাতেই একই রকম। এত বড় বাড়িতে এত লোক একসঙ্গে আছি, আশা করি তেমন কিছু হবে না। রেনু আঁচল দিয়ে থুতনির উপর থেকে ঘামটা মুছে নিয়ে বলল, কিন্তু এই বাড়ির নিচে মোষ আর মানুষ দুই পোতা আছে। মানুষ দুটো আবার এই ঘরে। তাছাড়া জায়গাটা ছিল ভাগার। আমার কিন্তু বাপু খুব ভয় করছে। কৃষ্ণপদর ছেলের নাম শুভ। শুভ বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বাবা, মানুষের মতো মোষও কি ভূত হয়? কৃষ্ণপদ জবাব দেওয়ার আগে তার বাবা নবীন বললেন, হয়ে থাকলেও এতদিন পর্যন্ত কি আছে? ভূতেদেরও তো আয়ু বলে একটা ব্যাপার আছে। তা না থাকলে রাজ্যটা তো ভুতুড়ে হয়ে যেত। কৃষ্ণপদ মনে মনে বাবার ওপর একটু অসন্তুষ্ট হলেও মুখে বলল, বাবা, তুমি কি ভূতেদের আয়ুরেখা দেখেছো নাকি কোষ্ঠী বিচার করেছো? কাগজে পড়নি ইংল্যান্ডে গিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলোয়াড়রা চেস্টারলে স্ট্রিটের লুমলে ক্যাসেল হোটেলে ভূত দেখেছেন? চতুর্দশ শতকে এই দুর্গের মহিলা মালিক লিলি লুমলেকে দুজন যাজক দুর্গের কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করে। অতদিন আগের ভূত যদি এখনো লুমলে ক্যাসেলে ঘুরে বেড়ায়, তবে এই বাড়ির মধ্যে ভূত ঘুরে বেড়ানো কিছুমাত্র অসম্ভব নয়। শুভ এই সব কথায় একটু একটু ভয় পেলেও ভূত দেখতে তার বেজায় আগ্রহ। চিড়িয়াখানায় যেমন বহু জন্তু জানোয়ার থাকে, আর মানুষেরা টিকিট কেটে গিয়ে তাদের দেখে আসে, শহরে যদি তেমনই একটা ভূতখানা থাকতো, তবে টিকিট কেটে বাবার সঙ্গে গিয়ে সেও অনেক রকম ভূত দেখে আসতে পারত। কৃষ্ণপদ বলল, রেনু, আজ যতটা পারো গোছগাছ করে নাও, বাকিটা কাল হবে। বাড়ি বদলানো আর নতুন জায়গায় এসে গোছগাছ করে বসা, সে এক বিশাল হ্যাপা। কৃষ্ণপদর মুখের কথা শেষ হতে না হতেই ঘরে এলো বেটে মতো একটা ছোকরা। এসেই বলল, পেন নাম আদিনাথবাবু পাঠালেন। তিনি বললেন। রেনু জিজ্ঞেস করল, কি বললেন? ছেলেটা বলল, আমার নাম কালাচাঁদ, সবাই কেলো বলেই ডাকে। চাঁদকে আর টানাটানি করে না। তিনি বললেন। রেনু এবার অধৈর্য গলায় বলল, কি বললেন? কালাচাঁদ উত্তর দিল, উনি বললেন আজকের রাতটা একটু সাবধানে থাকবেন। দরজায় কেউ টোকা দিলে অথবা ধাক্কা দিলে দরজা খুলবেন না, চুপ করে বসে থাকবেন। রেনুর গলা শুকিয়ে গেল। সে তার স্বামী কৃষ্ণপদর দিকে তাকালো। কৃষ্ণপদর বাবা নবীনবাবু ছেলের দিকে তাকিয়ে শুকনো গলায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে কেষ্ট, এসব কি শুনছি? কৃষ্ণপদ তার ছেলে শুভকে কোলের কাছে টেনে নিয়ে বলল, ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। তারপর কালাচাঁদের দিকে তাকিয়ে প্রশ্ন করল, দরজায় কে ধাক্কা দেবে, সে কি চায়? কালাচাঁদ বিজ্ঞের মতো দুকাজ ঝাঁকিয়ে বলল, সে কথা কেউ জানে না, কেউ বলতে পারে না। তবে অনেক রকম বিচিত্র ঘটনা এই বাড়িতে ঘটে। আপনারা তো আজ ভাড়া এলেন, কিন্তু পরশুদিন যারা ভাড়া এসেছেন, গত রাতে তাদের যে অভিজ্ঞতা হলো সেটা বড় করুন।
নবীন হালদারের মুখ পাংশু হয়ে গিয়েছে। তিনি বললেন, গত রাতে কি ঘটেছিল? কালাচাঁদ দরজার দিকে সরে যেতে যেতে বলল, সে কথা বলবার সাহস নেই, পারলে ওই কোণের ঘরে গিয়ে জেনে আসুন। ওটা আদিনাথ বাবু, মানে আমার মনিবের অংশ। কালাচাঁদ এই পর্যন্ত বলে এবং সারা ঘরে ভয় ছড়িয়ে দিয়ে চলে গেল। কালাচাঁদ চলে যেতেই নবীনবাবু বললেন, ওরে কেষ্টা, আমি একলা ঘরে থাকবো না, পাশের ঘরটা আজকের রাতের মতো ফাঁকা থাক, আমরা খাটের ওপর আর নিচে করে এই ঘরেই থেকে যাব। সবাই যখন কপালে ভাঁজ ফেলে ভাবছে, তখন শুভ বলল, বাবা চলো না, একবার কোণের ঘরে গিয়ে সব জেনে আসি। শুভর কথাটা কৃষ্ণপদর মনে ধরল। সে বসে বসে ভাবতে লাগলো। রেনু বলল, যেতে হলে দিনে দিনে যাও, সন্ধ্যের পর বেরোতে দেব না, বাড়ি তো নয় যেন গোলক ধাঁধা। কৃষ্ণপদ গেঞ্জি পরেছিল, এবার তার উপর একটা হাওয়াই শার্ট গলিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। বাবাকে যেতে দেখে শুভ বলল, বাবা আমিও যাব। বাড়িটা বাইরে থেকে দেখে যতই সাদামাটা মনে হয়, ভিতরটা মোটেও তা নয়, যেন এক বিচিত্র ভুল ভুলাইয়া। করিডোর, তার বাঁক, সবকটা ঘরের বাইরের রং, দরজার রং সব একরকম। অতএব কালাচাঁদ কথিত কোণের ঘরটা চট করে খুঁজে পাওয়া গেল না। শেষ পর্যন্ত ওই কালাচাঁদের সঙ্গে দেখা হয়ে যেতে কালাচাঁদই দেখিয়ে দিল। কৃষ্ণপদ একটু ইতস্তত করে দরজায় টোকা দিল। যেহেতু রাতে দরজায় টোকা পড়লে দরজা খোলা নিষেধ, কিন্তু দিনে নিশ্চয়ই সেই নিষেধাজ্ঞা নেই। তাই দরজায় টোকা দিয়ে কৃষ্ণপদ অপেক্ষা করতে লাগলো। দরজা খুলছে না দেখে আবার টোকা দিতে যাওয়ার আগেই বারান্দার বাঁ দিক থেকে এগিয়ে এসে একটি মেয়ে প্রশ্ন করল, কাকে চাই? মেয়েটির পরনে আকাশি রঙের জিন্সের প্যান্ট এবং একটা গেঞ্জির ওপর বুক কাটা গোলাপি শার্ট। মাথার চুল খুব বেশি নয়, সেটা পনিটেলের মতো করে বাঁধা। মেয়েটি বেশ লম্বা, 5 ফুট 6 কি 7 ইঞ্চি হবে। মেয়েটি দেখতে ভালো, তবে মুখে লাবণ্য কম। কৃষ্ণপদ মেয়েটির দিকে দেখতে দেখতে বলল, এই ঘরে কেউ নেই? মেয়েটি উত্তর দিল, এই ঘরে আমরা থাকি, আমি আর আমার মা। কৃষ্ণপদ নিজের পরিচয় দিয়ে আসার উদ্দেশ্যটা বলল। মেয়েটি কৃষ্ণপদকে দেখতে দেখতে বলল, এবার ঘরের ভিতর আসুন। যে দরজায় কৃষ্ণপদ টোকা দিয়েছিল সেই দরজা দিয়ে নয়, বাঁদিকে করিডোর দিয়ে কয়েক পা গিয়েই আর একটা দরজা। মেয়েটি সেই দরজার সামনে দাঁড়িয়ে পরপর 3টে টোকা দেওয়ার পরই দরজাটা খুলে গেল। খুলে দিলেন এক প্রৌঢ়া মহিলা। মেয়েটি ঘরে ঢুকতে ঢুকতে বলল, এরা আজ সকালেই ভাড়া এসেছেন, আদিনাথ বাবুর ভাড়াটে। গত রাতে আমাদের ঘরে কি ঘটেছিল সেটা জানতে এসেছেন। প্রৌঢ়া মহিলা এখনো দিব্যি সুন্দরী। তিনি বললেন, আমি তো বাপু ভয়ে মরি, ভাগ্যিস রিঙ্কু ছিল, ওর বুদ্ধি আর সাহসে আমরা রক্ষা পেলাম। মেয়েটি এবার বলল, আমার ডাকনাম রিঙ্কু, ভালো নাম সুনেত্রা সেন। যারা টোকা দিয়ে দরজা খুলিয়েছিল তারা এসেছিল লোডশেডিংয়ের সময়। তখন আমার পাশের ঘরে এক ভদ্রলোক তবলা চর্চা করছিলেন। পোশাক ছিল কালো, মুখেও বোধহয় কোনো রং টং ছিল। ওদের উদ্দেশ্য কি সেটা বুঝতে পারিনি, কিন্তু ওরা জানতো না আমাদের ঘরে এমার্জেন্সি লাইট ছিল। আমি চট করে তার বোতামটা টিপে দিতেই ওরা পালিয়ে গেল। ওরা যাওয়ার পর ঘড়িতে দেখেছি রাত 1:30। কৃষ্ণপদ বলল, আমার ঘরে একটা টর্চ আছে, আমি তো খুবই বিপন্ন বোধ করছি। রিঙ্কু কৃষ্ণপদকে অভয় দেওয়ার ভঙ্গি করে বলল, আমার মনে হয় ওই লোকগুলো বাইরে থেকে আসেনি, ওরা এই বাড়ির ভিতরের লোক। তাছাড়া রাত 1:30 নাগাদ তবলা চর্চা বিষয়টা আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি না। কৃষ্ণপদ বলল, থানায় জানিয়েছেন? রিঙ্কু উত্তর দিল, নিজে যায়নি, একটা ইনফরমেশন পাঠিয়েছি।
মনে হয় আমি একাই মোকাবিলা করতে পারবো। কৃষ্ণপদ এক গলা বিস্ময় নিয়ে বলল, আপনি? রিঙ্কু হাসল, বলল, কেন, 24 বছরের একজন মেয়ে বলে আমার উপর ভরসা করতে পারছেন না? আমরা কিন্তু অবলা নই, দুর্বলও নই, আমি ক্যারাটে জানি। তাছাড়া, কৃষ্ণপদ অবাক গলায় বলল, তাছাড়া? রিঙ্কু একটু হেসে বলল, না থাক, ওটা আপাতত নাই বা জানলেন। কৃষ্ণপদ ভাবতে ভাবতে নিজের ঘরে চলে এলো। তার চিন্তাটা কমল না, বরং বেড়েই গেল। মনে হলো সুখের চেয়ে স্বস্তি ভালো। অন্য বাড়ির খোঁজ করাটা জরুরি। দরকার হলে বাড়ির দালাল ধরতে হবে। তাই তো বলি, বড় বড় 2 কামরার ঘর, আলাদা বাথরুম, দক্ষিণ খোলা ঘর, এত সস্তা ভাড়ায় কেমন করে দেয়? কৃষ্ণপদ মনে মনে রিঙ্কুর কথা ভাবল। মেয়েটার সাহস আছে বটে, প্রৌঢ়া মাকে নিয়ে দিব্যি আছে। ওরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরও কোনো ভয় ডর নেই। বলে কিনা একাই মোকাবিলা করতে পারবে, ক্যারাটে জানে। যতই ক্যারাটে জানা থাকুক, পিস্তল থেকে সাঁ করে যদি একটা গুলি ছোড়ে, তাহলেই ক্যারাটে শেষ। নিজের ঘরে আসার পর কৃষ্ণপদর হঠাৎ মনে হলো, এই যা, যে জন্য যাওয়া সেই ঘটনাটাই তো পুরোপুরি জানা হলো না। কালো পোশাকের কয়েকজন লোক, রিঙ্কু বলেছে ওরা, ওরা মানে 1-এর অধিক। ঘরের এমার্জেন্সি লাইটটা জ্বেলে দিতেই ওরা চটপট পালিয়ে যায়। এইটুকু তথ্য থেকে কিছু বোঝা যায় না। এই লোকগুলোকে ছিচকে চোর বলেও তো মনে হচ্ছে না। নিজের ঘরে ঢুকতে ঢুকতে কৃষ্ণপদর মনে হলো, মাত্র এইটুকু তথ্য শুনলে রেনু আর তার বাবা কেউই খুশি হবে না। সবাই চমকপ্রদ কিছু আশা করে। যতটুকু ঘটনা রিঙ্কু বলল, তাতে কোনো রকম চমৎকারিত্ব নেই। কৃষ্ণপদর মুখে রিঙ্কু কথিত ঘটনাগুলো শোনার পর বাবা এবং বউয়ের মুখ দেখে কৃষ্ণপদ বুঝল এরা দুজনেই আরও কিছু শোনার অপেক্ষায় ছিল। এই রকম সময় শুভ হঠাৎ করে বলে উঠল, বাবা, রাত্রি 1:30 পর্যন্ত যে লোকটা তবলা বাজায়, আমার কিন্তু তাকে দেখতে ইচ্ছে হচ্ছে। রিঙ্কুদির কাছ থেকে জানা হলো না লোকগুলো চলে যাওয়ার পর তবলা বন্ধ হয়েছিল কিনা। কৃষ্ণপদ চমকে উঠল। যে প্রশ্নগুলো শুভর মাথায় এসেছে সেগুলো একদম তার মাথায় আসেনি। কৃষ্ণপদ দরজার বাইরে এলো। বিকেলের আকাশ ঘোলাটে হতে শুরু করেছে। হয়তো আর একটু পরেই রাস্তার বাতি জ্বলে উঠবে। আজ অবশ্য সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা ছিল। দুপুরের দিকে মনে হয়েছিল বৃষ্টি হবে, কিন্তু হয়নি। বাইরে তেমন বাতাস নেই, কেমন একটা গুমোট ভাব। কৃষ্ণপদ নিজের ঘরের খোলা দরজার বাইরে দাঁড়িয়ে চারিদিক দেখছিল। দেখার মতো তেমন কিছু নেই। সে দেখল বেশ শীর্ণকায় একজন লোক হাতে একখানা বই নিয়ে বিড়বিড় করে কি সব পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে আসছে। কৃষ্ণপদর সামনে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলল, নতুন ভাড়াটে মনে হচ্ছে। কৃষ্ণপদ উত্তর দিল, আগে হ্যাঁ। সেই শীর্ণকায় ভদ্রলোক বলল, কোন পক্ষের? বুঝলেন না তো? বলছি কার ভাড়াটে? আদিনাথ, মুক্তিনাথ, শক্তিনাথ এবং বিশ্বনাথ। আপনি কার ভাড়াটে? কৃষ্ণপদ বলল, আমি আদিনাথ বাবুর ভাড়াটে। আমার নাম কৃষ্ণপদ হালদার। শীর্ণকায় ভদ্রলোক বইয়ের মধ্যে আঙুল ঢুকিয়ে বইসুতো 2 হাত জোর করার ভঙ্গিতে নমস্কার করে বলল, আমার নাম চিন্তামণি রায়, আমিও ভাড়াটে। ওই লাস্ট বাট ওয়ান, মানে সেজ ভাই শক্তিনাথের। আমি একটি যাত্রা দল চালাই। আমাদের এবছরে নতুন পালার নাম ঘরপোড়া গরু। আমি প্রধান চরিত্রে অভিনয় করছি। কৃষ্ণপদর বিষম খাওয়ার মতো অবস্থা। সে বলল, প্রধান চরিত্র মানে কি পোড়া গরু? প্রবলভাবে মাথা নাড়তে নাড়তে চিন্তামণি বলল, নো, ওটা তো প্রতীকী নাম। 2খানা হিন্দি ফিল্ম, 1খানা তামিল ফিল্ম আর 2খানা বাংলা ফিল্ম থেকে
খাবলে খাবলে নিয়ে এমন একটা ফ্যামিলি ড্রামা তৈরি করেছি না, দেখবেন আসরে একেবারে ফাটাফাটি ব্যাপার হবে। আমি করছি আত্মভোলা বড় ভাইয়ের পাঠ। আমি পালাকার, পরিচালক, প্রধান অভিনেতা এবং সঙ্গীত পরিচালক। আবহ সঙ্গীতও আমার। ওই সব বেহালা, সেতার, বাঁশি এরকম একঘেয়ে মিউজিক থাকবে না। আমার আবহে থাকবে তবলা, তবলার তরঙ্গ, তবলার বোল, আর থেকে থেকে এক একটা মোক্ষম তেহাই। কৃষ্ণপদ স্থির চোখে লোকটাকে দেখতে দেখতে প্রশ্ন করল, আপনি কি অনেক রাত পর্যন্ত তবলা বাজান? চিন্তামণি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ বাজাই। কোনো কোনো দিন সারা রাত পর্যন্ত বাজাতে পারি। স্রেফ তবলার ওপর মিউজিক কম্পোজ করা কি চারটিখানি ব্যাপার? চিন্তামণি কথা শেষ করে আবার বইটা খুলে বিড়বিড় করে পড়তে পড়তে অন্যদিকে চলে গেল। কৃষ্ণপদ মনে মনে ভাবল, এই তাহলে তবলাবাদক। এর সঙ্গে রিঙ্কুর ওই লোকগুলোর কি সম্পর্ক? এ তো ঘর পোড়া গরু সামলাতেই ব্যস্ত, অথচ রিঙ্কুর ধারণা। কৃষ্ণপদর ভাবনাটা থেমে গেল। সিঁড়ি দিয়ে নিচ থেকে ওপরে উঠে আসছে রিঙ্কু। এখান থেকে একতলায় যাওয়ার সিঁড়িটা অনেকখানি দেখা যায়। কৃষ্ণপদ একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো। রিঙ্কু ওপরে উঠেই কৃষ্ণপদকে দেখে বলল, এখানে দাঁড়িয়ে কেন? কোথাও যাবেন বুঝি? কৃষ্ণপদ বলল, না, কোথাও যাওয়ার নেই। আপনাকে দেখে দাঁড়ালাম। একটু আগে সেই তবলা বাদকের সঙ্গে আলাপ হলো। উনি নাকি অনেক রাত পর্যন্ত তবলা বাজান, যাত্রাপালার মিউজিক কম্পোজ করেন তো? রিঙ্কু একটু হাসল, হেসে বলল, আমিও ঘরপোড়া গরু। রিঙ্কু চলে যাচ্ছিল। কয়েক পা গিয়ে ঘাড় ঘুরিয়ে কৃষ্ণপদকে বলল, রোজ রাতে ও তবলা বাজে না, বিশেষ বিশেষ রাতে বাজে। একটু সাবধানে থাকবেন। কৃষ্ণপদ মনে মনে বেজায় ঘাবড়ে গেল। সবাই সাবধানে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছে, কিন্তু কোন ধরনের বিপদ হতে পারে সে কথা কেউই খোলসা করে বলছে না। যদি ভূত বা অশরীরী আত্মা কোনো বিপদ ঘটায় তাহলে করার কিছু নেই। থানা পুলিশ, মন্ত্রী, আমলা কেউই কিছু করতে পারবে না। যদি জলজ্যান্ত মানুষ কোনো বিপদ ঘটায় তাহলেই বা সে কি করতে পারে? ভূত কিংবা জঙ্গলের জানোয়ারের থেকে মানুষের সবচেয়ে বেশি বিপদ ঘটিয়েছে মানুষই। কৃষ্ণপদ এইসব ভাবতে ভাবতেই দেখল রাস্তার আলো জ্বলে উঠেছে। এই বাড়িরই কোনো একটা ঘর থেকে শঙ্খধ্বনির আওয়াজ শোনা গেল। সন্ধেবেলা শাঁখ বাজানোর রেওয়াজ এখনো এই গ্রামে রয়ে গিয়েছে। এর আগে বাবার বদলি চাকরির সুবাদে যখন কোনো গ্রামে গিয়েছে সেখানে শাঁখের আওয়াজ শুনেছে। শহরাঞ্চলে ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান ছাড়া এই আওয়াজ বিশেষ শোনা যায় না। কৃষ্ণপদ ঘরে এসে গা থেকে জামা খুলতে খুলতে দেখল রেনু স্টোভ ধরিয়ে চা করার উদ্যোগ করেছে। রেনু কৃষ্ণপদকে জিজ্ঞেস করল, চায়ের সঙ্গে কিছু খাবে? কৃষ্ণপদ উত্তর দিল, না। রেনুর হাত থেকে চায়ের পেয়ালা নিয়ে কৃষ্ণপদ সবে মাত্র চায়ে প্রথম চুমুকটি দিয়েছে। অমনি আদিনাথবাবুর ঘর থেকে একটা আর্ত চিৎকার ভেসে এলো, গেছে রে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে, হে ভগবান, আমার কপালে এও ছিল। চা খাওয়া বন্ধ করে সকলে দরজার বাইরে গেল। দোতলার করিডোরগুলোতে যথেষ্ট আলো নেই। কৃষ্ণপদ ঘর থেকে টর্চটা এনে জ্বালল। বড়ই অল্প আলো টর্চটায়। শুভ বলল, পিছনে ধাক্কা দাও, তাহলে আলোর জোর বাড়বে। নবীনবাবু বললেন, কার পিছনে ধাক্কা দেব, কেষ্টর? শুভ তড়িঘড়ি বলে উঠল, না না, বাবার নয়, টর্চের পিছনে। কৃষ্ণপদ টর্চের পিছনে একটা ধাক্কা দিতেই আলোর জোর কিঞ্চিত বাড়ল। কৃষ্ণপদ বলল, আমি কি একবার আদিনাথবাবুর ঘরে যাব, দেখব ওর কি হয়েছে? আজ দেখছি সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই উৎপাত। রেনু কৃষ্ণপদকে বাধা দিয়ে বলল, অন্য ঘর থেকে লোকজন যাবে, মিছিমিছি ভিড় বাড়িয়ে লাভ কি?
তাছাড়া তুমি চীনে যেতেও পারবে না। কৃষ্ণপদর মনে হলো তার যাওয়া উচিত, কিন্তু স্বল্প আলোকিত এই করিডোর দিয়ে গিয়ে আদিনাথবাবুর ঘর খুঁজে পাওয়া তার পক্ষে খুব সহজ হবে না। ঠিক এই সময়ই দেখা গেল রিঙ্কু আসছে, নিজের ঘরের দিক থেকে নয়, মনে হচ্ছে আদিনাথবাবুর ঘরের দিক থেকে। কৃষ্ণপদ যেন মনে মনে একটু সাহস পেল। রিঙ্কুকে কিছু জিজ্ঞেস করার আগেই রিঙ্কু কৃষ্ণপদকে প্রশ্ন করল, আপনার ঘরে ডেটল বা স্যাভলন জাতীয় কিছু আছে? কৃষ্ণপদ রেণুর দিকে তাকালো, বলল, ডেটল আছে, কিন্তু কার কি হলো? রিঙ্কু বলল, ব্যাপারটা আদিনাথবাবুকে নিয়ে, তবে সমস্যাটা ওর কাছে গুরুতর হলেও আদতে তেমন কোনো ব্যাপার নয়। কৃষ্ণপদ এগিয়ে এসে জিজ্ঞেস করল, ব্যাপারটা যদি খুলে বলেন। আদিনাথবাবুর আর্তচিৎকার শুনে আমরা খুব ঘাবড়ে গিয়েছি। রিঙ্কু বলল, আদিনাথবাবু দুটো পাটি দাঁতই বাঁধানো। উনি বাঁধানো দাঁতের খুব যত্ন করেন। সকালে, সন্ধে এবং রাতে বাঁধানো দাঁত ব্রাশ করেন। আজ সন্ধেবেলায় উনি ওর দুপাটি দাঁত ওর অতি বিশ্বস্ত কালাচাঁদ ওরফে কেলোকে বলেছিলেন ভালো করে ব্রাশ করে দিতে। উনি তখন কতগুলো হিসেবপত্র নিয়ে ভাইপোদের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন। কালাচাঁদ মনিবের হুকুম মতো দাঁতগুলোকে অতি পরিষ্কার করার তাগিদে বাসন মাজার বুরুশ দিয়ে ঘষে ঘষে দাঁত পরিষ্কার করেছে, আর তাতেই দু পাটির মোট 3খানি দাঁত খসে পড়েছে। বুরুশে ঘষা দাঁত মুখে তোলার আগে আদিনাথবাবু আজ সারা রাত তাকে, মানে ওই দুপাটি দাঁতকে ডেটল জলে ভিজিয়ে রাখতে চান, তাই ডেটল খুঁজছি। একটু পরেই কালাচাঁদকে দেখা গেল। একটা বাটি হাতে সে এগিয়ে এসে বলল, দৌড়ে দৌড়ে ডেটল ভিক্ষে করছি। মনে হয় ডিটারজেন্ট পাউডারে দাঁতগুলো মাজলে আরও ভালো হতো। বুরুশটা বুড়ো মানুষের দাঁতের পক্ষে একটু হেভি হয়ে গিয়েছে। তা আপনাদের কাছে ডেটল আছে? রেনু ঘাড় নেড়ে ঘরের ভিতরে যেতেই কালাচাঁদ বলল, আজ সন্ধে থেকেই বিভ্রাট। রাতে কি হবে কে জানে। ছোট তরফের ভাড়াটের ঘরে এক জ্যোতিষী ভাড়া এসেছেন। তিনি বলেছেন এই কৃষ্ণপক্ষেই এই বাড়ির মধ্যে একজন খুন হবেন। খুনিকে ধরা যাবে না, কিন্তু যিনি খুন হবেন তিনি নাকি একজন মহিলা। ঘরের ভিতর থেকে ডেটলের শিশিটা আনতে গিয়ে রেনু কথাটা শুনল এবং ভয়ে কাঠ হয়ে ডেটলের শিশি হাতে ঘরের মধ্যেই দাঁড়িয়ে রইল। প্রথম রাতটা নির্বিঘ্নেই কাটল। সন্ধ্যের মুখে আদিনাথবাবুর ওই আর্তচিৎকার এবং দাঁত সমস্যার পর গোটা রাতে আর বিশেষ কোনো ঘটনা ঘটেনি। তবে গোটা রাত কৃষ্ণপদ ঘুমোতে পারেনি। থেকে থেকেই সে উঠে বসে বোতল থেকে ঢেলে জল খেয়েছে। যতবারই বিছানার ওপর সে উঠে বসেছে ততবারই রেনু জিজ্ঞেস করেছে, কি হলো? তার মানে কৃষ্ণপদর মতো রেনুকেও ভয় ঘুমোতে দেয়নি। খাটের ওপর বাবা আর শুভ নির্ঘাত ঘুমিয়ে পড়েছে। রাতে চোখ বন্ধ করে জেগেছিল বলেই কৃষ্ণপদ টের পাচ্ছিল বাড়ির নিচের রাস্তায় দেদার কুকুর ডাকছে, আর বাড়িটার মধ্যে মেউ মেউ শব্দ তুলে অনেক বিড়াল ঘুরে বেড়াচ্ছে। থেকে থেকে এমন করে ডাকছে যেন কোনো ছোট ছেলে বা মেয়ে ঘুম ভেঙে কেঁদে উঠছে। একে মনের মধ্যে ভয়, তার উপর যদি কুকুর বিড়ালের এত বিচিত্র ডাকাডাকি চলে তাহলে ঘুম আসা কিছুতেই সম্ভব নয়। কৃষ্ণপদ আবার বিছানার ওপর উঠে বসতে বসতে ভাবল, আজ সন্ধ্যের পর থেকে একবারও কিন্তু তবলার আওয়াজ শোনা যায়নি। রিঙ্কুর পাশের ঘরেই যদি ঘরপোড়া গরুর মিউজিক কম্পোজ হয়, থেকে থেকে তেহাই চলে, তবে তার আওয়াজ কি এই ঘরে একটুও আসতো না? নাকি রিঙ্কুর কথাই ঠিক, রোজ রাতে ওর তবলাবাদ্য হয় না? মধ্যরাতে যে ঘটনাগুলো এ বাড়িতে ঘটে তার সঙ্গে তবলাবাদ্যের একটা যোগাযোগ আছে, কিন্তু এই সব ঘটনার সঙ্গে যাত্রা দলের মালিক চিন্তামণির কি সম্পর্ক?
কৃষ্ণপদর মাথাটা যেন গুলিয়ে যাচ্ছে। এবার বালিশে মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে তার মনে হলো তার দরজার সামনে দিয়ে কেউ দ্রুত হাঁটাহাঁটি করছে। কৃষ্ণপদ ভয় সিটিয়ে রইল। ব্যাস, প্রথম রাতে এর বেশি আর কিছু ঘটেনি। পরদিন সকালে উঠে কৃষ্ণপদ বাজারে গেল। বাজার থেকে ফিরে আসার পর আদিনাথ বাবুর সঙ্গে দেখা। কৃষ্ণপদ সৌজন্যবশত জিজ্ঞেস করল, ভালো আছেন? আদিনাথবাবু প্রশ্ন শুনে কুঞ্চিত মুখে জবাব দিলেন, মোটেও ভালো নেই। কেলোটা আমার দাঁত নিয়ে ছিনিমিনি খেলছে। দুপাটি দাঁত ভেজাবার পক্ষে ডেটল কম পড়েছে মনে করে আমার ঊর্ধ্বপাটির দাঁত সারা রাত্রির ভিনিগারে ভিজিয়ে রেখেছিল। সকালে সেই দাঁত আর মুখে তুলতে পারছি না। চীনের রেস্তোরাঁর মতো গন্ধ ছাড়ছে মুখ দিয়ে। ডেটল আর ভিনিগার, এই দুইয়ের যুগল মিলনে মোষপোতা গ্রামের লুপ্ত ভাগাড়টি আমার মুখের মধ্যে ফিরে এসেছে। তাও যদি সব দাঁত একসঙ্গে থাকতো। দুপাটি থেকে মোট 3খানি খসে পড়েছে। ওই 3টি দাঁতকে রিপ্লেস করতে করে 300টি টাকা যাবে। কি কুক্ষণেই যে ওর হাতে আমার দাঁতের দায়িত্ব দিয়েছিলাম। কৃষ্ণপদ আর কোনো প্রসঙ্গ তোলার আগেই আদিনাথবাবু অন্যদিকে চলে গেলেন। কৃষ্ণপদ নিজের ঘরে ঢুকতেই রেনু বলল, রিঙ্কু এসে আমার সঙ্গে আলাপ করে গেল। যাওয়ার সময় শুভকে সঙ্গে করে নিয়ে গেল। কৃষ্ণপদ বলল, সঙ্গে করে কোথায় নিয়ে গেল? রেনু উত্তর দিল, কোথায় আবার, নিজের ঘরে। ও বলে মুখে একটা শব্দ করে কৃষ্ণপদ বাজারের ব্যাগটা রেনুর হাতে দিল। নবীনবাবু সম্ভবত পাশের ঘরে গিয়েছিলেন। এবার এই ঘরে এসে বললেন, এই বাড়ির যা অবস্থা, তাতে 2টো ঘর নিয়ে আমাদের কোনো লাভ হলো না। আমি বাপু একটা ঘরে একা রাত কাটাতে পারবো না। কৃষ্ণপদ রেনুর দিকে তাকালো। রেনু বলল, কেন, পাশের ঘরে আপনি আর শুভ দিব্যি থাকতে পারেন। নবীনবাবু নিজের ছেলের বউয়ের দিকে তাকিয়ে বললেন, বলিহারি বুদ্ধি তোমার। ওইটুকু ছেলে শুভ, রাতে কিছু ঘটলে আমি ওকে সামলাবো না নিজেকে সামলাবো? আমার বয়স হয়েছে, হার্টের অবস্থা ভালো নয়। কখন হার্ট ফেল হয়ে যায় কে জানে। আমি কোনো রিস্ক নিতে পারবো না। টাকির দিকে একটা পোস্ট অফিসে কিছুদিন কাজ করেছিলাম। সেখানে ছিল মেছো ভূতের উৎপাত। জানলা দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে দিনে দুপুরে শাড়ি, ধুতি, লুঙ্গি, গামছা যা পেত তাই নিয়ে যেত চোরে। আর রাত্রির বেলা কি এক কৌশলে বন্ধ জানলার ভিতর হাত ঢুকিয়ে গলা টিপে মানুষকে নিয়ে যেত ভূতে। রেনু আর কোনো কথা না বলে বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। কৃষ্ণপদ নিজের ঘরের দরজার বাইরে এসে ভাবল, শুভকে ডাকতে যাওয়ার অছিলায় রিঙ্কুর ঘর থেকে একবার ঘুরে আসবে কিনা। মেয়েটিকে তার বেশ সাহসী আর বুদ্ধিমতী বলে মনে হয়। এই বাড়িরই কোনো এক ঘরে এক জ্যোতিষী ভাড়া থাকেন। তিনি নাকি ভবিষ্যৎবাণী করেছেন এই কৃষ্ণপক্ষেই এই বাড়িতে একজন খুন হবেন। যিনি খুন হবেন তিনি একজন মহিলা। এই খবর শোনার পর থেকে সন্ধ্যের পর রেনু আর দরজার বাইরে পা রাখে না। রিঙ্কুও তো একজন মহিলা, তার ঘরে একবার হামলা হয়ে গিয়েছে। অতএব তার খুন হওয়ার আশঙ্কাই তো বেশি। খামোকা রেনুকে খুন করতে যাবে কেন? কৃষ্ণপদ যখন এই সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, তখন রিঙ্কুর ঘর থেকে বেরিয়ে শুভ এগিয়ে আসছিল তার দিকে। শুভর চোখে মুখে রীতিমতো চকচকে উত্তেজনা। নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে কৃষ্ণপদ বলল, কি হয়েছে রিঙ্কুদির ঘরে? কৃষ্ণপদ এই পর্যন্ত বলতেই শুভ নিজের ঠোঁটের উপর আঙুল রেখে বলল, বাবা চুপ। জানো, রিঙ্কুদি আমায় একটা জিনিস দেখালো, কিন্তু কাউকে বলতে বারণ করেছে। কৃষ্ণপদ চাপা গলায় জিজ্ঞেস করল, কি জিনিস? শুভ বলল, বলা বারণ, তবে তোমাকে বলবো, কিন্তু এখানে নয়, ঘরে গিয়ে দরজা বন্ধ করে। তুমি কিন্তু কাউকে বলো না, রিঙ্কুদি বারণ করেছে।
রিঙ্কুর ঘরে শুভ কি দেখেছে? রিঙ্কু শুভকে এমন কোন জিনিস দেখালো যা বলা বারণ? এতই যদি গোপন ব্যাপার হয় তবে 10 বছরের বাচ্চা ছেলেকে দেখানো কেন? কৃষ্ণপদর মধ্যে কৌতূহল বাড়ছিল। সে শুভকে বলল, আয় ঘরে আয়, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। শুভর একটা হাত ধরে কৃষ্ণপদ টান দিতে গেল, কিন্তু পারল না। ততক্ষণে আদিনাথবাবু এসে সামনে দাঁড়িয়েছেন। তাকে দেখে মনে হলো তিনি যেন কিছু বলতে এসেছেন। কৃষ্ণপদ বলল, আপনি কি আমায় কিছু বলবেন? আদিনাথবাবু বললেন, বলবো বলেই তো এলাম। আপনার যে এত ভীতু তা তো জানা ছিল না। কৃষ্ণপদ আদিনাথের চোখের দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই কথা বলছেন কেন? আদিনাথবাবুর গলার ক্ষোভটা এবার স্পষ্ট হলো। তিনি বললেন, বলছি কি আর সাধে, আপনার বাবা কিশলয় বাবু। কৃষ্ণপদ বাধা দিয়ে বললেন, কিশলয় বাবু আমার বাবা নন, আমার মেশো। আমার বাবার নাম নবীন হালদার। আদিনাথবাবু বললেন, কিছু মনে করবেন না, ওই কিশলয় আর নবীন দুটো তো প্রায় সমার্থক, তাই গুলিয়ে যায়। আপনার বাবা আমার কেলো অর্থাৎ কালাচাঁদকে বলেছেন। কৃষ্ণপদ বলল, কি বলেছেন? আদিনাথ একটু খড় চোখে কৃষ্ণপদের দিকে তাকিয়ে বললেন, বলতে যখন আরম্ভ করেছি তখন সবটাই বলবো। আপনি কথার মধ্যে গোত্তা দেবেন না। হ্যাঁ, যে কথা হচ্ছিল, কালাচাঁদকে বলেছেন এখানে বাড়ির দালাল আছে কিনা। আপনার বাবা অন্য বাড়ি পেলে এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে উঠে যাবেন। বাড়ি ভাড়া দেওয়ার সময় 3 পাতার একটি ছাপানো নিয়মাবলী বা শর্ত আপনাদের দেওয়া হয়েছিল। কৃষ্ণপদ হ্যাঁ বলতে গিয়ে থেমে গেল। যদি আবার আগের মতো হ্যাঁ বলাটাকে কথার মধ্যে গোঁত্তা মারা ভেবে কুপিত হন। অতএব কৃষ্ণপদ গোঁত্তা মারার অপবাদ থেকে বাঁচতে কথা না বলে সম্মতিসূচক ঘাড় নাড়ল। আদিনাথবাবু কৃষ্ণপদর ঘাড় নাড়া লক্ষ্য করে বললেন, তাতে বলা ছিল, ঘর পছন্দ করে একবার ঘরে ঢুকে গেলে অন্তত 3 মাস থাকতে হবে। 3 মাসের আগে যদি চাকরিতে বদলি, পরিবারের কারো মৃত্যু এবং দুরারোগ্য ব্যাধি এই সব কারণ ছাড়া ভাড়াটিয়া উঠতে চায়, তাহলে তাকে 1 বছরের ভাড়া বাড়িওয়ালাকে দিয়ে উঠতে হবে। আশা করি এসব জেনে শুনেই চুক্তিপত্র সই করেছিলেন। মনে মনে বাবার উপর রাগ হলেও কৃষ্ণপদ কিছু বলল না। প্রসঙ্গটা বদলাবার জন্য বলল, বাবা তো অত ভেবেচিন্তে কিছু বলেননি। আসলে এই বাড়িতে বিচিত্র সব ঘটনা ঘটে, মানে অস্বাভাবিক ব্যাপার। তাই বুড়ো মানুষ ভয় পেয়ে গিয়ে। কৃষ্ণপদকে থামিয়ে দিয়ে আদিনাথবাবু বললেন, আপনার বাবা বুড়ো আর আমি বুঝি ছোকরা পালোয়ান? আপনার বাবার চাইতেও আমি সিনিয়র বুড়ো। তাছাড়া এতে ভয় পাওয়ার কি আছে? ভয় তো সব জায়গাতেই। ট্রেনে করে ফিরছেন, রাত্রির বেলা রেল পুলিশ কামরায় উঠে বেধারক পেটালো। ভোট দিতে গিয়েও জেনুইন ভোটার বেধারক মার খায়। কলেজ হোস্টেলে র্যাগিং, ভোট কেন্দ্রে রিগিং, শহরে অপহরণ, গ্রামে খাদ্যাভাবে মৃত্যু। এর মধ্যে কোনটা স্বাভাবিক ঘটনা? সে তুলনায় এই বাড়ি অনেক ভালো। এই গ্রামের চোররাও নীতিগতভাবে সৎ। একবার এক ভাড়াটিয়ার অ্যাটাচি চুরি করে নিয়ে গিয়েছিল। অ্যাটাচির মধ্যে সামান্য কিছু টাকা আর একটা ছোট টেবিল ঘড়ি ছিল। চোর টাকা আর টেবিল ঘড়িটা নিয়েছিল। চশমার খাপ, ঠিকানা লেখা ডায়েরি এবং স্টিলের টিফিন কৌটো পরের দিনই ফেরত দিয়ে গিয়েছিল। একজনের সোনার হার চুরি করে পরে তীব্র ভর্ৎসনা করে সেই হার ফেরত দিয়েছিল, কারণ ওই হারটা মোটেও সোনার ছিল না। দোকানে বিক্রি করতে গিয়ে যখন বুঝেছিল, তখনই তীব্র পত্রাঘাত করে হারটি ফেরত পাঠিয়ে দেয়। এমন চোর শহর অঞ্চলে পাবেন? কৃষ্ণপদ বলল, এই গ্রামের অনেক ভালো দিকও আছে। আদিনাথবাবু বললেন, ভালো আছে বলেই কিছু মন্দও আছে। এই বাড়িটাও তাই, বিখ্যাত বাড়ি।
লন্ডন আমেরিকা যেখান থেকেই চিঠি পাঠান, খালি ঠিকানার জায়গায় লিখবেন টু আদিনাথ চৌধুরী, বিগ হাউস, পোস্ট অফিস মোষপোতা, উত্তর 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ব্যাস, পাখির মতো চিঠিটা উড়ে চলে আসছে। এই বাড়ি সম্পর্কে যেসব খবর শুনেছেন তার সবই মিথ্যে নয়। অতিরঞ্জন আছে, তবে ঘটনাগুলো ঘটেছিল। আমাদের এক পিসিমা নাকি এই বাড়ির ছাদ থেকে এক লাফে উড়ে গিয়ে সাগর দিঘিতে পড়ে মারা গিয়েছিলেন। খবরটা সত্যি। এর মধ্যে অতিরঞ্জন হচ্ছে ছাদ থেকে উড়ে গিয়ে 1.5 কিলোমিটার দূরে সাগর দিঘিতে ডুবে মরা। এই বাড়িতে অনেক কাল ধরেই কিছু পুরনো ভূত বিনা ভাড়ায় আছে। তবে হ্যাঁ, ওরা কাউকে আজ পর্যন্ত বিরক্ত করেনি। হয়তো রাতে আপনি শুয়ে আছেন, একখানা ভূত হয়তো টুক করে গিয়ে আপনার পাশে শুয়ে পড়ল, আপনি টেরই পাবেন না। যদি গায়ে গরম নিঃশ্বাস লাগে তবে বুঝবেন ওদের কেউ আপনার পাশে শুয়ে ঘুমোচ্ছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আজকের পৃথিবীতে মানুষ যত হিংস্র হচ্ছে, ভূতেরা তত অহিংস হচ্ছে। আদিনাথবাবু থামলেন, পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে বললেন, এই যে আপনার সামনে দাঁড়িয়ে এতক্ষণ এত কথা বললাম, তাতে আমার মুখ থেকে কোন গন্ধটা বেশি বেরোচ্ছে, ডেটল না ভিনিগার? কৃষ্ণপদ বলল, ডেটল আর ভিনিগার মিলে এমন মিশ্রিত গন্ধ বেরোচ্ছে যাতে মনে হবে অন্য ধরনের কোনো ওষুধ খেয়েছেন। তবে গন্ধটা সকালের মতো অত তীব্র নয়। আদিনাথবাবু বললেন, তীব্র হবে কেমন করে? দেদার এলাচ খেয়ে যাচ্ছি, মাউথ ওয়াশ দিচ্ছি। কৃষ্ণপদ আদিনাথবাবুকে বলল, আমরা এই বাড়িতেই থাকবো, আপনি তো আমাদের অভয় দিলেন। আদিনাথবাবু বললেন, থাকুন থাকুন, অত ভয় পেলে কি এ জগতে বাস করা যায়? ভূত আছে, তবে ওরা কোনো ক্ষতি করে না। মাঝরাতে বেহাগে, পিলুতে কিংবা আর খেমটায় যদি কোনো গান শোনেন, তাহলে মন দিয়ে শুনবেন। ওই গানগুলো গায় আমার দাদার ছেলে মেয়েরা। কৃষ্ণপদ বলল, ওরা বুঝি এ বাড়িতেই থাকেন? আদিনাথবাবু উদাস গলায় বললেন, পৈতৃক ভিটের টান বড় টান। দাদার 3 ছেলে, 2 মেয়ের মধ্যে একজন থাকে টরেন্টোতে, এক মেয়ে আছে মুম্বাইয়ের জুহু তারা রোডে, আর 2 ভাই আর এক বোন দীঘা যাওয়ার পথে মোটর দুর্ঘটনায় মারা যায়। ওদের আত্মাই ওদের এই পৈতৃক ভিটেতে বাস করে। ওরা ভালো গান জানতো, মরে গিয়ে ভূত হলো, কিন্তু গান বাজনার শখটা এখনো ছাড়তে পারল না। দিব্যি সুরে গায়। যেমন গত অমাবস্যায় মাঝরাতে আমার দরজার সামনে এসে 2 ভাই আর এক ভাইজি বেহাগ জলদ তেতালায় গাইলে, জয় উমেশ শঙ্কর সর্বগুণাকর, ত্রিতাপ শঙ্কর মহেশ্বর, হলাহলঙ্কিত কণ্ঠ সুশোভিত, মৌলি বিরাজিত সুধাকর। জানেন এটা কিসের গান, কার লেখা? জানেন না? একালের অনেকেই জানেন না। এই গান হলো মাইকেল মধুসূদন দত্তের লেখা শর্মিষ্ঠা নাটকের। গানটির রচয়িতা মহারানা যতীন্দ্রমোহন। যাকে বিস্তর কথা হলো, মুদ্রা কথাটা হলো আপনাদের এই বাড়ি ছেড়ে যাওয়া হচ্ছে না, চুক্তি ভেদ করা চলবে না, তাতে এই বাড়ির বদনাম। কথাটা যেন দ্বিতীয়বার স্মরণ করিয়ে দিতে না হয়। আপনি আপনার কোচি অর্থাৎ নবীন বাবাকে বলবেন। কথা শেষ করে আদিনাথবাবু আর এক মুহূর্ত দাঁড়ালেন না, হন হন করে নিজের ঘরের দিকে হেঁটে গেলেন। কৃষ্ণপদ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং মনে মনে বুঝল, ভূত বা কালো পোশাক পরা ওই লোকগুলোর মতো এ বাড়ির অনেক স্বাভাবিক মানুষও থেকে থেকে ভয়ঙ্কর রকমের অস্বাভাবিক হয়ে ওঠেন।
শুভকে নিয়ে পাশের ঘরে এলো কৃষ্ণপদ। গতকাল থেকে এখনো পর্যন্ত এই ঘরে বিশেষ আশা হয়নি। ঘরটা কেউ ব্যবহারও করেনি। ভাড়া নিয়ে একটা ঘর শুধু শুধু খালি ফেলে রাখার কোনো মানে হয় না। কৃষ্ণপদ মনে মনে ভাবল, ভূতের হাতেই যদি তার মৃত্যু থাকে, তবে যে কোনো সময় যে কোনো ঘরেই মৃত্যু হতে পারে। আজ সে এই ঘরেই থাকবে। রেনু যদি রাজি না হয়, তাহলে সে একাই থাকার সিদ্ধান্ত নিল। কিন্তু তার আগে শুভর কাছ থেকে জেনে নিতে হবে রিঙ্কু তাকে এমন কোন গোপন জিনিসটা দেখিয়েছে। কৃষ্ণপদ প্রথম দরজা বন্ধ করল, তারপর ঘরের অন্যদিকে সরে গিয়ে শুভকে ইশারায় ডাকল। শুভ কাছে আসার পর কৃষ্ণপদ জিজ্ঞেস করল, রিঙ্কু তোকে কি দেখিয়েছে? এমন কোন গোপন জিনিস? শুভ একবার বন্ধ দরজার দিকে আর একবার বাবার মুখের দিকে তাকিয়ে ডান হাতের মুদ্রায় যা দেখালো সেটা পিস্তল বা রিভলভার বোঝায়। কৃষ্ণপদ প্রশ্ন করল, জিনিসটা কি, পিস্তল না রিভলভার? শুভ বলল, তা আমি বলতে পারবো না, কোনটা কেমন দেখতে তা আমি জানি না। কৃষ্ণপদ মনে মনে বলল, সেও ওই দুটো জিনিসের তফাৎ বোঝে না, কিন্তু শুভর সামনে মুখে কিছু বলল না। সে গভীর বিষয় ভাবতে লাগলো, রিঙ্কুর কাছে ওই জিনিস থাকবে কেন? 24 বছরের একটা মেয়ে সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরে, এই জিনিস তো ভাবা যায় না। মেয়েটি ক্যারাটে জানে, তাতে কি? ক্যারাটে জানলে কি সঙ্গে ওইসব রাখা চলে? কৃষ্ণপদ ভেবে পাচ্ছে না। রিঙ্কু যদি একটা আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখে তা রাখুক, কিন্তু সেটা ঘটা করে শুভকে দেখাতে যাওয়া কেন? মেয়েটার মতলবটাও কৃষ্ণপদ বুঝতে পারছে না। যা একেবারেই বুঝতে পারছে না, তাকে নিয়ে মিছি মিছি ভাবতে যাবে কেন? এই ভাবনা দুশ্চিন্তার জন্ম দেওয়া ছাড়া আর কিছুই দিতে পারে না। দরজা খুলে ঘর থেকে বেরোতে বেরোতে কৃষ্ণপদ যখন অন্য কথা ভাবছে, শুভ তখন তার বাবাকে আরও একবার সতর্ক করে দিয়ে বলল, কাউকে বলো না যেন। কৃষ্ণপদ ছেলের দিকে তাকালো, মাথা নেড়ে বুঝিয়ে দিল সে কাউকে বলবে না। গতকাল ওরা এই বাড়িতে এসেছে, অফিস থেকে দুদিনের ছুটি নেওয়া আছে, তার মানে আজই ছুটি শেষ। আগামীকাল থেকে অফিস। নতুন বাড়িতে কিছুই তেমন করে গোছ কাজ করা হয়নি। আগামীকাল থেকে আর সময় পাওয়া যাবে না, বরং এখন যতটা পারি নিজেই গোছ কাজ করে নি। এইসব ভাবতে ভাবতে কৃষ্ণপদ নিজের ঘরে এলো। নিজের ঘর মানে যে ঘরে গত রাত থেকে ওরা আছে। অন্য ঘরটা তো ভয়ে ব্যবহারই করতে পারছে না। কৃষ্ণপদ ঘরের চারদিকে তাকালো। এখনো অনেক জিনিসের প্যাকেটই খোলা হয়নি। পুরনো খবরের কাগজ দিয়ে অনেক জিনিস মোড়া, তার ওপর দড়ির বাঁধন। কৃষ্ণপদ এক একটা প্যাকেট খুলছিল আর কাগজগুলোকে সরিয়ে দিচ্ছিল অন্যদিকে। পরে বাইরে ফেলে দিলেই হবে। কৃষ্ণপদর বাবা নবীনবাবু খাটের ওপর শুয়ে পায়ের ওপর পা তুলে আস্তে আস্তে নাচাচ্ছিলেন। কৃষ্ণপদ কাগজগুলো খুলে এক পাশে সরিয়ে রাখছে, আর শুভ বাবার কাজে তাকে টুকটাক সাহায্য করছে। এমন সময় দরজার বাইরে থেকে রিঙ্কু বলল, আসতে পারি? ঘাড় ফিরিয়ে দেখার আগেই কণ্ঠস্বর শুনে কৃষ্ণপদ অনুমানে বুঝেছিল নিশ্চয়ই রিঙ্কু। এবার দরজার বাইরে রিঙ্কুকে দেখে কৃষ্ণপদ হাসতে হাসতে বলল, আসুন আসুন, এখানে আসবার পর তো আর সময় পাইনি। আগামীকাল অফিসে জয়েন করতে হবে, তাই আজকেই হাত লাগালাম, যতটা পারি এগিয়ে রাখি। রিঙ্কু হাসল, হাসতে হাসতেই বলল, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমিও হাত লাগাতে পারি। কৃষ্ণপদ বলল, অশেষ ধন্যবাদ, তার দরকার হবে না, সামান্য কটা মাত্র জিনিস, আপনি বসুন। রিঙ্কু বসার পর কৃষ্ণপদ বলল, আপনি কি শুনেছেন এই বাড়ির জনৈক জ্যোতিষী ভাড়াটিয়া কি বলেছেন? রিঙ্কু বলল, কালাচাঁদের মুখে শুনেছি তিনি নাকি ভবিষ্যৎবাণী করেছেন এই কৃষ্ণপক্ষেই এই বাড়ির একজন মহিলা
খুন হবেন। রিঙ্কু কথা বলছিল আর পুরনো খবরের কাগজের খণ্ডগুলো খাটের নিচের দিকে সরিয়ে রাখছিল। কৃষ্ণপদ বলল, খবরটা শুনে আমার স্ত্রী তো খুব ভয় পেয়ে গিয়েছে। আপনিও তো মহিলা, আপনার ভয় হচ্ছে না? রিঙ্কু খুব হালকা গলায় বলল, একদম না। যদিও জানি আমি হয়তো কারো টার্গেট, তবুও আমার ভয় হচ্ছে না। কৃষ্ণপদ মুখ তুলে রিঙ্কুর দিকে তাকালো। পুরনো কাগজের টুকরো খুলে খাটের নিচে সরিয়ে দিতে গিয়ে একটা বড় সড়ো কাগজের খণ্ড, প্রায় যে কোনো দৈনিকের 1 পৃষ্ঠার মতো হবে, সেটা নিয়ে রিঙ্কু খুব মনোযোগ দিয়ে পুরনো কাগজের পৃষ্ঠা থেকে কি যেন একটা পড়তে পড়তে সে হঠাৎ বলে উঠল, দাদা, এই কাগজটা আমি নেব? কৃষ্ণপদ বলল, ওটা তো আমার কোনো কাজেই লাগবে না, ফেলেই তো দিতে হবে। কিন্তু আপনার কি কোনো কাজে লাগবে? যদি লাগে তবে নিয়ে যান। রিঙ্কু কাগজটা ভাঁজ করে নিতে নিতে বলল, কথায় বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রিঙ্কু আর কোনো কথা বলল না, কিন্তু সে যে বেজায় খুশি তা টের পাওয়া গেল। কৃষ্ণপদ কিছুতেই ভেবে পেল না রিঙ্কু ওই পুরনো কাগজের মধ্যে এমন কি পেল যার জন্য সে এত খুশি। এই বাড়িটার মতো রিঙ্কুও যেন তার কাছে এক রহস্যময় ব্যাপার হয়ে উঠতে লাগল। শুনছিলেন দুলেন্দ্র ভৌমিকের লেখা বড় বাড়ির কৃষ্ণপক্ষের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।